আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে যে এখানকার সংস্কৃতিটাকে বুঝে দেখুন। রিভু খুব এক্সাইটেড। রিভু এক্সাইটেড কারণ ও ভেবেছে মা নিয়ে গেছে অ্যাডভেঞ্চার করতে, কিন্তু অ্যাডভেঞ্চারের নামে যে মা পৌঁছে দেবে কোনো পাঠশালায় সেটা তো বুঝতে পারিনি। ইউনেস্কো খ্যাত এই মাদ্রাসায় পৌঁছে আর পড়াশুনোর গন্ধ পেয়ে রিভু পড়েছে খুবই মুশড়ে। তবে আমাদের থাকার ব্যবস্থা মানে রিয়াদটি ছিল রাজমহলের মতো। হবে এই দেশের রসনা তৃপ্তিরও গল্প। চারিদিকে এত মশলাপাতি, তাও বাঙালি কেন খুঁজলো একটা বিশেষ গন্ধ? এখন বাজে সকাল ভোর 4:30, আর ধানির ভাষায় মর্নিং নাইট। ভোর রাতে ধানি রিভু বেরিয়ে পড়েছে একটা নতুন মহাদেশের উদ্দেশ্যে। সেটা কোথায়? সবাইকে নমস্কার, সুপ্রভাত। আমি সৌমি বং ট্রটার। এবারে আমাদের গন্তব্য আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য সাগরের সীমান্তবর্তী উত্তর আফ্রিকার একটা দেশ। আফ্রিকা মহাদেশে এই প্রথমবার পা রাখব। আপনারা ভাবতে থাকুন যে কোন দেশে যাচ্ছি। বলে দিয়েছি অনেকটাই, উত্তর আফ্রিকার একটি দেশ। আর বার্মিংহাম থেকে যাচ্ছি, বসে আছি এখন বার্মিংহাম এয়ারপোর্টে। পৌঁছতে পৌঁছতে আপনারা চিন্তা করে নিন কোন দেশ হতে পারে। বিদেশে যাওয়ার পরিকল্পনা হলেই 3টে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু প্রথমেই ঠিক করে ফেলতে হবে। ভিসা, ফ্লাইট আর থাকার ব্যবস্থা কি হবে। তাই আসুন কংগ্রেসের না হোক, তবে বং দেশের একটা গোল টেবিল বৈঠক হয়ে যাক এই নিয়ে। আপনি কি দুষ্টু লোক? যদি না হন তাহলে এই দেশের ভিসা পেতে অন্তত কোনো অসুবিধা হওয়ার কথা নয়। খুবই সহজে আমরা প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে ভিসা আবেদন করেছিলাম আর 4 দিনের মধ্যে পেয়ে গেছিলাম এই দেশের ই ভিসা। আমাদের ফ্লাইট ছিল Z2। কলকাতা থেকে আপনাদের এই দেশে আসতে সময় লাগতে পারে কমপক্ষে 15 ঘন্টা, আর ভাড়া লাগতে পারে 35 থেকে 40,000। আর আমাদের সময় লাগছে 3 ঘন্টা, কারণ বার্মিংহাম থেকে এই দেশের রয়েছে সরাসরি ফ্লাইট। আপনারা ভাবছেন কেন এত কাঠখড় পুড়িয়ে আসবেন? সবই ক্রমশ প্রকাশ্য। ওপরে আমাদের বার্মিংহাম থেকে ফ্লাইটের খরচ। ছোটবেলার স্বপ্ন আফ্রিকা। পৌঁছে গিয়েছি আফ্রিকার সেই দেশে যেখানে চুমুকে চুমুকে পুদিনা চায়। ওই বোধহয় কাকাবাবু উটের পিঠে চড়ে ঘুরছেন উষ্ণ সাহারায়, আর বাঙালি পরিচালক এখানে এসে বলে গেছেন, আপনাদের স্বাগত জানাই আফ্রিকার মরক্কো দেশের রেড সিটি বা লাল শহর নামে খ্যাত মারাকেশ থেকে। রয়েছে অনেক গল্প জমা। তাহলে বোঝা গেল দুষ্ট লোক না হলে আপনি খুব সহজেই ভিসা পাচ্ছেন, কিন্তু আপনাকে দেখাতে হবে প্রতিদিন একা একজন মানুষের জন্য আপনি 70 পাউন্ড খরচ করতে সমর্থ। আপনার কাছে রয়েছে ফেরত যাওয়ার টিকিট, সঙ্গে কোথায় কোথায় থাকবেন সেই সমস্ত তথ্য আর ট্রাভেল ইন্স্যুরেন্স। মারাকেশের মেনারা এয়ারপোর্টে আমরা এইমাত্র আমাদের ইমিগ্রেশন হয়ে গেল। দুর্দান্ত অভিজ্ঞতা, এত মসৃণ হয়ে গেল সমস্ত কিছু, মানে এত মসৃণভাবে হয়ে গেল। আমাদের 20 মিনিট লাগলো। আর প্রচুর কিন্তু পর্যটক। এখন এখানে ইস্টারের ছুটি, প্রচুর পর্যটক, কিন্তু বুঝতেই পারলাম না। একেবারেই আমাদের কোনো রকম ক্লান্তিকর বিরক্তিকর অভিজ্ঞতা হলো না। মরক্কোর অন্যতম প্রধান এয়ারপোর্ট এই মারাকেশ বিমানবন্দর। আর এখানে কিন্তু সবাই ইংরেজিটা বুঝবে না, আপনাকে বুঝে কথা বলতে হবে। গ্রাউন্ড স্টাফরা হয়তো অনেকে ইংরেজি বুঝবে না। আপনি অন্যান্য মানুষকে অবশ্যই অ্যাপ্রোচ করতে পারেন। আর সব জায়গায় আরবি এবং ইংরেজি দুটো ভাষার ব্যবহার রয়েছে। আমার পেছনে আমস্টারডাম দেখাচ্ছে। আমস্টারডামে কিন্তু ইমিগ্রেশনের অভিজ্ঞতা আমার খুব খারাপ হয়েছিল। তো যাই হোক, এখানে ভীষণ মসৃণ অভিজ্ঞতা হয়েছে। আর আমাদের ফ্যামিলি দেখে কিন্তু একটু আগেই ছেড়ে দিল। আমাদের হোটেলের থাকা, বোর্ডিং পাস সব কিছু দেখেছেন, তারপরে কিন্তু আমাদের ইমিগ্রেশন পুরো শেষ হয়েছে আর কি। আর আমরা এখান থেকেই কিন্তু এক্সচেঞ্জটা করিয়ে নেব, মানে টাকাটা আমরা পাল্টে নেব এখান থেকেই। ভারতীয় টাকা ধরলে 9 টাকা 27 পয়সা বর্তমানে হচ্ছে 1 দিরহাম, 1 মরক্কান দিরহাম এখানকার যেটা কারেন্সি। আর দেখুন, কারেন্সি এক্সচেঞ্জের জায়গা কিন্তু এখানে অনেকগুলি রয়েছে। আর আরেকটা যেটা করতে হবে, আমাদেরকে সিম নিতে হবে একটা, কারণ একটা সম্পূর্ণ অন্য মহাদেশে চলে এসেছি, তাই একটা সিম প্রয়োজন।
আমাদের রিয়াদ থেকে একজন এসেছেন আমাদেরকে পিক আপ করতে, আমরা ট্যাক্সি করে যাব। এছাড়াও কিন্তু বাসও চলে, এয়ারপোর্ট এক্সপ্রেস বাসও পেয়ে যাবেন, যেটা আপনাকে শহরের কেন্দ্রে নিয়ে যাবে। এয়ারপোর্টটা কিন্তু অসম্ভব সুন্দর। আর দেখুন লেখা আছে এয়ারপোর্ট মারাকেশ মেরেরা। বেরিয়ে যাচ্ছি আমরা এখন এয়ারপোর্ট থেকে। এই হচ্ছে আমাদের গাড়ি, আর আমরা যাব এখন আমাদের রিয়াদে। আজমা রিয়াদ। রিয়াদ ব্যাপারটা কি আপনাদেরকে বলবো এবং দেখাবো। বেসিক্যালি ইন্ডিয়া। শুকরান, মারহাবান বিকুম। ইন্ডিয়া, মারহাবা, মারহাবা। So this is Berber language? Yeah. Okay. Marhaba মানে welcome. Berber adwat adwat. Berber ifulki ifulki. What does it mean? Ifulki ifulki. Oh, আসো আসো, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের কলকাতার হলুদটা না, এখানে ট্যাক্সিগুলো হালকা হলুদ রঙের। আর আবহাওয়া কিন্তু আমাদের ওখানকার মতনই অনেকটা, তাই না? অতটা গরম হয়তো লাগছে না এখনো, কিন্তু গরমের দিকে এই ব্যাপারটা। এপ্রিল মাসের মাঝামাঝি এখন। আপনারা বোধহয় সবাই লক্ষ্য করছেন আমরা একটা লাল প্রাচীর দিয়ে ঘেরা শহরের মধ্যে ঢুকে পড়েছি। মারাকেশ প্রতিষ্ঠা হয়েছিল 1070 খ্রিস্টাব্দে, আর শহরের এই প্রাচীন প্রাচীরগুলি তৈরি হয় 1122 থেকে 1123 খ্রিস্টাব্দে সুলতান আলী ইবনে ইউসুফ উনি নির্মাণ করেছিলেন। আর এই লাল প্রাচীরগুলোর জন্যই কিন্তু এই শহরের নাম রেড সিটি বা লাল শহর। শর্টে এটা ইটালিয়ানও হয়, ফ্রেঞ্চও হয়, তবে এখানে যেহেতু তোর ফ্রেঞ্চদের উপনিবেশ ছিল এবং ফ্রেঞ্চে লোকে কথা বলে, এখানে একটা মেন ভাষা না, মেন ভাষা আরবি, মেন ভাষা আরবি, কিন্তু ফ্রেঞ্চও বলে। একটা বেশ তাৎপর্যপূর্ণ সংখ্যক লোক ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। মানে আফ্রিকার যে রুক্ষতাটা আমি ভেবেছিলাম সেটা এখানে কিন্তু সেভাবে চোখে পড়ছে না। না, এখানে ভালোই সবুজ রয়েছে। মসজিদ দেখা যাচ্ছে, এটা মানে একটা জাতীয় প্রতীক ধরা হয় মরক্কোর। আমাদের ট্যাক্সি চলছে মদিনার দিকে। মদিনা হলো মারাকেশের লাল প্রাচীর দিয়ে ঘেরা শহরের পুরনো অংশ। আমরা গিয়ে পৌঁছালাম মদিনার প্রাণকেন্দ্র ঐতিহাসিক জামা আল ফানা স্কয়ারে। আপনার পঞ্চ ইন্দ্রিয়কে তরাক করে সজাগ করে দেবে এমনই একটা জায়গা এই জামা আল ফানা। যত দেখছি, যত ঘুরছি, জামা বিক্রেতা বলুন, বাদ্যযন্ত্র শিল্পী বলুন, বা সাপুড়ে খেলা দেখাচ্ছে, বা গল্প বলা দাদুর আসরই বলুন, সবার চোখে যেন একটা জিজ্ঞাসা। কি ঠিক জানতে চাইছেন বা বলতে চাইছেন ওনারা বলুন তো? রিয়াদের পথ দেখাতে একজন আসছেন, তাই সেই সময়টুকুতে করে ফেললাম মরক্কোর একটা বিশেষ অভিজ্ঞতা। খেলাম এখানকার বিখ্যাত পুদিনা চা। দুর্দান্ত আমেজ, অসাধারণ লাগছে। আরো বেশি করে লাগছে কারণ আফ্রিকার একটা দেশে এসেছি। আফ্রিকাতে বহু ছোটবেলা থেকে স্বপ্ন আসার। রিভু খুব এক্সাইটেড। আচ্ছা, আপনাদের কার কার মনে পড়ছে এই জায়গাটার কথা? কোনো একটা সিনেমায় দেখেছেন? আমাদের একজন খুবই খুবই প্রতিভাবান বাঙালি পরিচালক অনুরাগ বসু, উনি পরিচালনা করেছিলেন জগ্গা জাসুস। তার মধ্যে একটা গান আছে, ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুর এখানে
দারুণ, আমার নাচটা এত ভালো লাগে। উলুরে উলুরে, ওটা আমি আর ধানি ঠিক করেছি। থ্যাংক ইউ। আর দেখুন লাগেজের সঙ্গে কারা, চ্যাং ব্যাং। আমাদের ট্যাক্সি নিল 200 মরক্কান দিরাম। আর এখানে কিন্তু একটু টিপের ব্যাপার আছে, একটু দিতে হবে অতিরিক্ত টাকা, খুশি হবেন ওনারা। পুরনো শহর মানে মদিনার সংকীর্ণ রাস্তা জুড়ে ছুটে চলছে ঘোড়ার গাড়িতে মালপত্র, চারপাশে ছড়িয়ে আছে রঙিন দোকান। আর যত হাঁটছি পদে পদে যেন জীবন্ত হয়ে উঠছে মরক্কোর প্রাচীন সংস্কৃতি। পতাকা হাতে মানেই কিন্তু গ্রুপ ট্যুর, এটা একটা বেশ মজার ব্যাপার থাকে। আমি একবার একটা গ্রুপ ট্যুরের মাঝখানে দাঁড়িয়ে শুনতে শুরু করেছিলাম, তখন দেখি আমাকে বলছে আপনি তো আমাদের সাথে আসেননি। আমি বললাম তাতে কি হয়েছে, গল্প শুনতে কি অসুবিধা। কোথায় ঢুকে যাচ্ছি যেন মনে হচ্ছে, আলিবাবা 40 স্টোরের গুহাতে ঢুকে যাচ্ছি মনে হচ্ছে একেবারে। কোস্তার একেবারে ধানিরিপুর সাথে তৎপর হয়ে রয়েছে, আর আমিও রয়েছি ক্যামেরাতে। স্কোয়ারে নেমেও সেখান থেকে অন্তত এখনো 10 মিনিট হাঁটছি। আর গলিগুলো একবার দেখুন, একটু হলেও ভয় লাগবে। প্রাচীন হেরিটেজ গলিগুলি দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল পৌঁছে গিয়েছি আমি আলিবাবা আর 40 চোরের পৃথিবীতে, অথবা জগ্গা জাসুসের নতুন কোনো গোয়েন্দা গল্পের চরিত্র হয়ে উঠেছি। অবশেষে এসে পৌঁছালাম আমাদের রিয়াদে। কিন্তু বুঝতেই পারছেন, যদি আপনাদের রিয়াদে থাকতে হয় মানে মরক্কান ঐতিহ্যবাহী বাড়ির অভিজ্ঞতা করতে হয়, তাহলে কিন্তু আপনার স্থান হবে মদিনার ভেতরের এই সংকীর্ণ গলিগুলির মধ্যেই। আমাদের চেক ইন টাইম 3:30, তাই জিনিসপত্র রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবারে প্রথম উদ্দেশ্য একটা খাওয়ার দোকান খুঁজে বের করা। কাঠের জিনিস তৈরি হয়। এত ভিড় মানে হাঁটা যাচ্ছে না। গলিগুলো তো সরু সরু, এটাই এখানকার ব্যাপার, কারণ প্রাচীনত্বটাকে ধরে রেখেছে। কিন্তু হাঁটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পেছনে স্কুটার, সামনে ওই ঠেলা গাড়িগুলি, কুড়িসা বললো, কুড়িসা, ওই ঠেলা গাড়িগুলোকে কুড়িসা বলে। আর আমরা এখন খুঁজতে যাচ্ছি একটা খাওয়ার দোকান। প্রথমেই আমরা গেলাম সিম নেওয়ার জন্য একটি দোকানে। প্রচুর দোকান, যাবেন 10 মরক্কান দিরাম নিয়েছিলেন, আর খুব সঙ্গে সঙ্গেই কাজ হয়ে যাবে। প্রচুর খাওয়ার দোকানও, আমরা আর বেশি না ভেবে এই রেস্তোরাঁয় ঢুকে বসলাম। এই চারিদিকে মোজাইকের যে নকশাটা, এটা কিন্তু এখানকার একটা বিশেষ দিক আর কি। এই দেখুন, ঠিক আছে না? কোল্ড ড্রিঙ্কস কেন মাম্মা? আমরা যে কুসকুস খাবো, এটা ভাতের একটা বিকল্প, এটা খাওয়া যাবে, এটা বলবো। আর একটা হচ্ছে এই মারাকেশিয়ান তানজিয়া চিকেন, এটা বলবো। খেয়ে বলছি আপনাদের কীরকম লাগছে। আর মোটামুটি এটা মেনু কার্ড। নিরামিষের সব রান্নাও রয়েছে, আর স্যান্ডউইচ রয়েছে, পানিনি। এটা মানে ইউরোপের অনেকটাই কিন্তু প্রভাব রয়েছে। পানিনিটা আমরা ইংল্যান্ডে পাই। হ্যাঁ বাবা, ইউ ওয়ান্ট ফ্রুট স্যালাড? ওকে। এই যে একদম ফ্রেশ জুস পাওয়া যাচ্ছে, চা কফি রয়েছে। জুস খেলাম একটুখানি ধানিরিপুর কাছ থেকে নিয়ে, ভীষণ ফ্রেশ, খুব ভালো লেগেছে। আমরা আরেকটা বললাম, খাবার খেয়ে বলছি যে কেমন।
পেটে খিদে থাকলে যা হয়, বারবারই চোখ চলে যাচ্ছে পাশের টেবিলের দিকে। আর এটা বুঝতে পারছি মাটির পাত্রে এখানে খাবার তৈরি হয় আর সরাসরি চুলোর থেকে চলে আসে টেবিলে। চিকেন তাজিন বেশ ভালোই খেয়েছি। আর কুসকুসে দেখুন ক্যারামেলাইজড পেঁয়াজ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে হারিরা স্যুপ। কিন্তু খেয়ে ঠিক তৃপ্তি হলো না। বিশেষ করে মুরগির মাংস খেয়ে বাঙালির নাকটা একটু কুচকলো। কিছু একটা নেই, জাস্ট নেই। দেখা যাচ্ছে কুতুবিয়া মসজিদ। পেট আমাদের ভরেনি। ওই কুসকুস যেটা ছিল, চিকেন কুসকুস, ওটার মধ্যে পেঁয়াজ যেটা ছিল ওটা মিষ্টি পেঁয়াজ, আর ওটাই প্রথমে মুখে পড়ে গেছে। আর এত মিষ্টি, বাচ্চারাও কিছু খায়নি, আমি একটু তাও খেয়েছি। এখন আবার খুঁজে বেড়াচ্ছি আর কি, যদি কোথাও বসে কিছু খাওয়া যায়। প্রচুর ছোট ছোট ট্যুর অপারেটর। এই যে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি মানে কি, ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে জিনিসপত্র। আর আমাদের টোটো, এই যেখানে হাতে হেনা পরানো হয়, কিন্তু আমাকে একজন সাবধান করে দিয়েছে যে প্রচণ্ড নাকি টাকা চায়, বড় সড়ো আর কি একটা অ্যামাউন্ট চেয়ে বসে। তাই আমাকে বলছে মানি ফর ভিডিও। আমি না বোঝার ভান করে চলে আসলাম। মাঝে মাঝে একটু অসৎ হতে হয় আর কি। এখানেও তাজিন পাওয়া যাচ্ছে, কিন্তু সঙ্গে চাউমিন, চাউমিন না পাস্তা মনে হয়। চিকেন। হোয়াট ইজ দিস স্যার? দিস stomach. Okay. This is beef. And this lamb. Beef. Okay. আচ্ছা, একই রকমেরই খাবার। মরক্কোর খাবারের মেনুর অবস্থা দেখে আমি অনেকটাই ভেঙে পড়েছি। তার কারণ আমার মনে হচ্ছে আমাদের কথাবার্তাটা এরকম হবে, আজকে কি তাজিন না কুসকুস, নাকি কুসকুসের সাথে তাজিন। কারণ সমস্ত খাবার দাবারের মাথায় তাজের মতো তাজিনই বসে আছে, বিশেষ কোনো ভ্যারিয়েশন পাবেন না। সঙ্গে মুড়ি চানাচুর অবশ্যই নিয়ে আসবেন। মাম্মা কি করছিস তুই? আমরা কি খাবো এখন? স্যুপ আর স্যুপ। দিস ইজ চিকেন তাজিন আর মরক্কান ব্রেড। এটা হচ্ছে চিকেন শাওয়ারমা, সঙ্গে হানি যে চিপস দিয়েছে। এগুলো খাওয়া উচিত না, কিন্তু এখন কিছু উপায় নেই, এগুলো চেনা খাওয়ার ওদের। হ্যালো হানি, হ্যালো, খাও। তাজিনটাও ঠিক আছে, আমাদের চিকেন স্টু আর কি। শাওয়ারমা চিকেনটা বড্ডই বেশি পোড়া। আমার এখনো পর্যন্ত এই তাজিনটাই ভালো লেগেছে। আমাদের চিকেন স্টু এর মতো চিকেনের একটা বিশাল পিস দিয়েছে, মানে চিকেনের যেটা লেগ বলি আমরা, সেই পিসটা একদম বড়, পুরোটা ফুল লেগ, আর প্রচুর সবজি। যে কোনো জায়গায় গেলে সেখানকার স্থানীয় খাবারই আমরা খেতে চাই আর সেটাই উপভোগ করি। কিন্তু এখানে খাবারটা আরবীয় ধাঁচের হলেও স্বাদে কিন্তু বলবো ইউরোপীয় খাবারের মতো ফিকে। আর এখানেই কিন্তু এখানকার প্রথম সাংস্কৃতিক চ্যালেঞ্জ। দুর্দান্ত একটা কালচারাল, বলতে পারেন কালচারাল হেরিটেজ মরক্কো। এটা কিন্তু মানে আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে যে এখানকার সংস্কৃতিটাকে বুঝে দেখুন। প্রচুর এরকম জুসের দোকান, আর আপনাকে ডেকে ডেকে এরকম দেবে, এরকম টেস্ট করবার জন্য দেবে। টেস্ট করে দেখতে পারেন, প্রত্যেকটা জুসই খুব ভালো। জুস নিয়ে কোনো কথা হবে না। কথা আর হবে কি করে যদি কথাই বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই সফরে আস্তে আস্তে অনেকগুলি রহস্য উন্মোচন হবে। আপাতত যে তালিকাটা তৈরি করতে বলছি আপনাদেরকে, মুড়ি চানাচুরের সাথে একটু কাঁচা লঙ্কাটাও লিখে নেবেন। এই হচ্ছে আমাদের রিয়াদের গলি।
অবশেষে ঢুকে পড়লাম আমাদের রিয়াদে। রিয়াদ মানে এখানকার পুরনো শহর, মানে ওল্ড টাউনে অবস্থিত প্রাচীন বাড়িগুলি, যেখানে থাকলে আপনি একটা যেটাকে বলে না লোকাল এসেন্স বা লোকাল ভাইব, সেটাকে অনুভব করবেন। ঠিক সেরকম একটা ব্যাপারের জন্যই কিন্তু এখানে থাকা। যেন রাজকীয় আতিথেয়তা সেরকমই কিছু আমাদের জন্য অপেক্ষা করছিল মারাকেশে। এখানকার রঙিন কাচের জানলা, এই মোজাইক আর দেওয়ালের ওপরে যে ছবিগুলি এখানকার যে সমাজচিত্রকে ফুটিয়ে তুলছে, সব কিছু মিলিয়ে আর আধুনিক সব ব্যবস্থা দেখুন, যা যা প্রয়োজনীয় আজকালকার দিনে সব কিছুই কিন্তু রিয়াদের রয়েছে। রিভু, তুই যে শুরু করেছিস না দুষ্টমি, এসে একটা জিনিস ভেঙে দিয়েছে। পর্যটকরা সাধারণত জেমা আল ফানা যে চত্বরটা দেখিয়েছি আপনাদেরকে, তার চারপাশেও বেশ অনেক হোটেল রয়েছে। যদি মনে করেন যে এরকম গলির ভেতরে ঢুকবেন না, তাহলে সেখানেও থাকতে পারেন। আর যদি মনে করেন কোনো জায়গায় গিয়ে সেখানকার কোনো ঐতিহ্যবাহী বাড়িতেই থাকবেন, তাহলে মরক্কোর ক্ষেত্রে অবশ্যই সেটা রিয়াদ। আরবীয় সংস্কৃতি এখানে একটু বেশি জীবন্ত, সেটা বোধহয় চারিদিকের দেওয়ালে চোখ ঘোরালেই বোঝা যায়। আরবি ভাষাটা এখানকার মূল ভাষা। কিন্তু খাওয়া দাওয়া দেখে কি বুঝলেন? খাবারটাও আরবীয় ধাঁচের, কিন্তু স্বাদে নয়। অনেকটা আমরা যেরকম নিজেদের মতো চাইনিজ বানিয়ে খাই সেরকম ব্যাপার। কোনো আলমারি নেই, এরকম একটা বক্স রয়েছে লকারের মতো, আর এখানে জামা কাপড় ঝুলিয়ে রাখার ব্যবস্থা রয়েছে। রিয়াদের ভাড়া কিন্তু হোটেলের তুলনায় বেশ বেশি। মানে আপনি যদি রিয়াদের মালিক হই এখানে, তাহলে আমরা মরক্কোর আম্বানি। এটা ছাদে যাওয়ার রাস্তা। রিয়াদ ব্যাপারটা হচ্ছে এখানকার পুরনো বাড়িগুলো, যেটাকে বলছে এখানকার মানে মরক্কোর ইতিহাসের সাথে জড়িয়ে আছে। রিয়াদ কথাটার আসলে অর্থ হচ্ছে মানে আরবি শব্দ থেকে এসছে বাগান। আর এখানে একটা উঠোন থাকে, মাঝখানে বাগান থাকে, তাও দেখতে পাচ্ছি না। এই দেখুন, মানে আরেকটা পাশে যে বাড়িটা ভাঙা অবস্থায় রয়েছে, এগুলোও কিন্তু রিয়াদ পুরনো বাড়ি। এবারে এটাকে কি করবে, এটাকে আবার মানে ঠিক মতো তৈরি করে ঠোরে রিয়াদ, তো রিয়াদ বলেই আর কি এটাকে প্রমোট করবে, সেটা ঠিক আছে। তবে আসল যে স্ট্রাকচার হয় না রিয়াদের, এটা হচ্ছে সেটা। এই যে মাঝখানে যে অংশটা, এটা হচ্ছে উঠোন, যেটা আমাদের এখানে কি করেছে, এখানে আমাদের এটা উঠোনের মাঝখান দিয়ে কিন্তু পাঁচিল তুলে দিয়েছে। এটা মানে এটা কিন্তু পুরোটা না, কারণ রিয়াদ কথাটার মানেই হচ্ছে বাড়ির মাঝখানে একটা উঠোন, তার মধ্যে বাগান থাকবে। কিন্তু আমাদের রিয়াদে বাগানের জায়গায় পাঁচিল উঠে এসছে। কি জানি আম্বানি ভাইদের মধ্যে আবার ঝগড়া হয়েছে কিনা। এরা প্রচন্ড দুষ্টুমি শুরু করেছে। ধানি, তুই কেন বারবার কলটা খুলছিস? রেভু, হ্যাঁ তুই কি যেন বলছিস কোস্তা একটু আগে, যে ও কেন কি করবে? কৌস্তবের সাদা মনে একটাই সবসময় প্রশ্ন জাগে, যে বাচ্চারা কেন ওটা করবে, কেন এটা করবে। আচ্ছা, বাচ্চারা কেন কি করে, তার উত্তর কে দিতে পেরেছে বলুন তো আজ অব্দি? হ্যাঁ, এখানে প্রচুর। কত নিচে কস্তা? 500? হ্যাঁ 500 না তার বেশি? 514 ইউরো, 514 পাউন্ড এই রিয়াজটার। মানে সাংঘাতিক এক্সপেন্সিভ। আর সেইখানে তো আমাদের মানে রাতের ঘুম আমার উড়ে গেছে, কারণ চারিদিকে এরকম খোলা রয়েছে। এই যে এই জায়গাটা, এখানে ছেলেমেয়েরা উকি মারছে উঠে উঠে। ঠিক আছে, এটা একটা 3 তলা সমান বাড়ি। মানে আমি কি যে করবো বুঝে উঠতে পারছি না। ওল্ড কোয়ার্টার মানে এই মদিনাতে না থেকে আপনারা যদি একটু দূরে থাকেন, মারাকেশের সিটি সেন্টার থেকে যদি একটু দূরে থাকেন, দারুণ দারুণ সমস্ত সুইমিং পুল রয়েছে, মানে নিজস্ব সুইমিং পুল রয়েছে, ভিলা রয়েছে, এরকম সমস্ত বাড়ি রয়েছে। সেই কোন ভোরের ফ্লাইট ধরে বার্মিংহাম থেকে মারাকেশে আসা, আর ভোরের ফ্লাইট মানে রাত্রের ঘুমটাও কিন্তু ঠিকঠাক আর হয়ে ওঠে না। তাও চোখ ডলতে ডলতে বেরিয়ে পড়লাম আমি আর ছেলে মারাকেশের পথে।
যেখানে আমরা আছি মানে মদিনার মধ্যে জামা আল ফানা চত্বরের একদম কাছে। এই জামা আল ফানা স্কোয়ারটি প্রায় 1 হেক্টর মানে 10,000 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত। গোটা 2 দিন সময় লাগবে আপনার এই পুরো জায়গাটা যদি ভালো করে ঘুরে দেখতে হয়। আলাদিনের গুহা আর আলাদিনের সেই প্রদীপও আছে আসলে। এই দেখুন আলাদিনের প্রদীপ। মাঝখানে উৎসব মুখর জামা আল ফানা চত্বর আর চারিদিকে ছড়িয়ে আছে ছোট ছোট হাজারো বাজার বা স্থানীয় ভাষায় যাকে বলে সোক। নিঃসন্দেহে বাজারের গলিগুলি দেখতে একই রকম, কিন্তু প্রত্যেকটা বাজার কিন্তু ভিন্ন এবং তাদের নামও কিন্তু ভিন্ন। ফানা স্কয়ার, এটার তো মানে যা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, এই পুরো জায়গাটাই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। কারণ পুরাতনকে যেভাবে এরা জীবন্ত করে রেখেছে সেটা এখানে কিন্তু এসে না দেখলে বিশ্বাস করা যায় না। আর এখানে আপনারা দেখছেন সেরামিক, গয়না, ধাতব লণ্ঠন, মানে দুর্দান্ত সমস্ত সব বিক্রি হচ্ছে। কিন্তু নামার তো উপায় নেই, নিয়ে কে যাবে এখন। এই একবার দেখুন এটিএম মেশিনের বাইরে লম্বা লাইনটা, ঠিক আছে? কারণ আমরা ভেবেছিলাম আমাদের ক্যাশই নিয়ে আসতে লাগবে, কিন্তু এখানে যে এটিএম কার্ডটা কাজ করবে সেটা একেবারেই ভাবিনি। তো এটা একটা ভীষণ মানে স্বস্তির ব্যাপার। ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে আসবেন, ডেবিট কার্ড নিয়ে আসবেন, মাস্টার ভিসা, এটা কিন্তু কাজ করছে। হ্যাঁ অবশ্যই হাতের পাঁচও রাখবেন, মানে ক্যাশ টাকাও রাখবেন। অনেক দেশেই দেখছি, ইউরোপের তো অনেক দেশেই দেখলাম ঘোড়ার গাড়ি চালাচ্ছে আর কি, বিশেষ করে এই ওল্ড সিটিগুলোতে। কিন্তু এখানে আপনারা দেখুন মানে শেষ নেই। মানে এখানে একটা আপনি অর্থনৈতিক পরিস্থিতির ছাপও আপনার ফুটে উঠবে মানুষের এই ধরনের পেশা বেছে নেওয়ার পেছনে কারণ হিসেবে। আর আমি হাঁটছি কুতুবিয়া মসজিদের দিকে। হ্যাঁ যেটা বলছিলাম আর কি, এই দেখুন এটাকে মানে ধরা হয় এখানে, মানে অন্যান্য জায়গায় শখে ধরা হয় ঘোড়ার গাড়ি, এখানে কিন্তু ধরা হয় যে এটা আরেকটা পরিবহন এখানকার, ঠিক আছে? যদি আপনি টোটো না পান, গাড়ি না পান, এটা কিন্তু তার একটা বিকল্প পরিবহন। এখানে মানুষেরও পেট চলছে, পশুদেরও পেট চলছে এইভাবেই। এখানে কিন্তু সুন্দর বসার জায়গা হয়ে গেছে এই সুন্দর ফুলের ঝাড়ের নিচে, আর উল্টো দিকে হচ্ছে কুতুবিয়া। দূরে দেখতে পাচ্ছেন জামা আল ফানা স্কয়ার, মানে আমাদের পুরনো শহরে ঢোকার প্রবেশ পথ আর কি। আর এইখানে আমি চলে এসেছি কোথায়? কুতুবিয়া মসজিদের সামনে। এই মসজিদ এত উঁচু যে শহরের যে কোনো প্রান্ত থেকে এটা দেখা যায়। বারোশো শতকের এই কুতুবিয়া মসজিদ কিন্তু আজও সক্রিয়, কিছু কাজকর্ম চলছে দেখতে পাচ্ছি। এত বছর ধরে সক্রিয় এই মসজিদ, তাই আমার মনে হয় না এটা শুধুমাত্র মসজিদ এখানকার মানুষের কাছে, এটাকে আপনি বলতে পারেন স্থাপত্য এবং অবশ্যই ধর্মীয় ঐতিহ্যের এক জ্বলন্ত প্রমাণ। পর্যটক কেন্দ্রিক হলেও পরিবেশ বান্ধব, আমার এই ব্যাপারটা সত্যি খুব ভালো লাগলো। নিম্ন কার্বন জোন হিসেবে কিন্তু পরিচিত এই কুতুবিয়া মসজিদের চারপাশটা। কুতুবিয়া নামটি এসেছে আসলে কুতুব, যার অর্থ বই বিক্রেতা, সেখান থেকে। কারণ এক সময় এই যে মসজিদটা দেখছেন তার চারপাশে ছিল অনেক বইয়ের দোকান। এই মিনারের উচ্চতা প্রায় 77 মিটার, তৈরি করেছিলেন আল মুমিন। আর মসজিদটি এমনভাবে নির্মিত যাতে প্রার্থনার সময় সবাই মক্কার দিকে মুখ করে দাঁড়াতে পারেন। ভেতর দিক থেকে দেখলে প্রার্থনা হলটির যে কাঠামো সেটি কিন্তু টি আকৃতির।
হচ্ছে এখানকার বাস, প্রচুর বাস চলে। মোটামুটি গণপরিবহন কিন্তু মানে আমাদের দেশের মতনই আর কি, গণপরিবহন না থাকলে পরে সাধারণ মানুষের পক্ষে খুব অসুবিধাজনক। সবচেয়ে আনন্দের খবর হচ্ছে এখানে টোটো চলছে, ঠিক আছে, আমাদের হলুদ ট্যাক্সিও আছে। বাঙালির চোখে মরক্কোতে এখন আমি অনেক কিছুই মিল খুঁজে পাচ্ছি, আর আবহাওয়ার তো আছেই, আবহাওয়ার দারুণ মিল আছে। কুতুবিয়ার উল্টো দিকে কিন্তু KFC আছে, যদি খুব অসুবিধা হয়, সেরকম হওয়ার কথা নয়, তবুও আর কি যদি খেতে অসুবিধা হয় তাহলে KFC, ম্যাকডোনাল্ডস তো আমাদের মোটামুটি। আচ্ছা, এনাদের ক্ষেত্রে তো অ্যাটেনশন দিতেই হয়, ব্যাপারটা কষ্টকর লাগে দেখলে পরে। আবার ওদিক দিয়ে আরেকটা ঘোড়ার গাড়ি বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু বাস স্টপও, ঠিক আছে, বাস স্টপ, ট্যাক্সি স্টপ, সমস্ত কিছু কুতুবিয়ার সামনে সব কিছু, সুন্দর বসার জায়গা রয়েছে, দুর্দান্ত একটা কিন্তু এখানে পরিবেশ। এই যে এগুলো হচ্ছে বাস স্টপ, অনেকগুলো বাস স্টপ কিন্তু এখানে রয়েছে। এই জায়গাটা না মারাত্মক গন্ধ, বড্ড বাজে গন্ধ, বুঝতেই পারছেন কিসের। আমি বলবো আপনাদেরকে সঙ্গে একটা ফেস মাস্ক রাখতে এবং ব্যবহার করতে, বিশেষ করে জনবহুল এলাকাগুলিতে দেখছেন ছোট ছোট গলির মধ্যে দিয়ে হাঁটছি, প্রচণ্ড ধুলো, বাজার বা শখ, প্রচণ্ড ভিড়। কোভিডের পরে এই ব্যক্তিগত নিরাপত্তাটা নেওয়া কিন্তু খুবই প্রয়োজন এখন। What is this? বিভিন্ন ধরনের চা, এই যে 3 দিরাম 4 দিরাম, এই সমস্ত মশলাগুলো সবই আমাদের পরিচিত, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী সব আছে। এখানে ভিডিও করছি, শুনলেই প্রথমেই বলবে যে টাকা দাও। ছোট ছোট চায়ের, হাউ মাচ টি? মিন্টি, 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 1 euro. মিন্টি, Yeah. 1 ইউরো। Yeah. কফিটা 10 দিরাম নিয়ে নিল, ভাবতে পারেন 10 দিরাম। এখানে কিন্তু 2-3 দিরামের চা কফি বিক্রি হচ্ছে, একদম ঠকবেন না আপনারা। আমার কাছে খুচরো ছিল না, আর রিয়াকশন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি একটা অ্যাকশন নিলেন কি, মানে দামটা জিজ্ঞেস করলেন কি, বা এটা কি জিনিস জিজ্ঞেস করলেন কি, সঙ্গে সঙ্গে কিন্তু রিয়াকশন হয়ে যাচ্ছে, আপনার হাতে কিন্তু জিনিস চলে আসছে। আপনি দাম না দিয়ে কোথায় যাবেন বলুন তো। জামা আল ফানা স্কোয়ারের আশেপাশে আপনার অনেকগুলো কিন্তু এরকম বাজার অঞ্চল বা মার্কেট এরিয়া পাবেন। এই যে এখানে মিষ্টি জাতীয় খাবার বিক্রি হচ্ছে, তাজিন বানানো হচ্ছে প্রচুর সবজি দিয়ে। তারপর আপনি যা খাবেন আর কি, মাংস খেলে মাংস বলতে চিকেন আছে, বিফ আছে, ল্যাম্ব আছে, বিভিন্ন ধরনের। বিভিন্ন ধরনের স্পাইসেস। এই দেখো মরক্কান পাউরুটি, আমাদের যেরকম দোকানে দোকানে পাউরুটির সাপ্লাই হয় সেই রকম। মারাকেশের এই পুরনো গলিগুলিতে আপনাকে বিকেলটা কাটাতে হবে ঠিক এইভাবে। মরক্কান স্যুপ, হারিরা, এটা এরকম বলে, হারিরা বলে, হ্যাঁ। মরক্কান স্যালাড, তাজিন, মরক্কান টি, সব কিছুই পাবেন। মরক্কান টি নিয়েছি, আর এটা হচ্ছে মরক্কান প্যানকেক। আমি এর সঙ্গে কোনো সিরাপ নেইনি, এরকম প্লেনই নিয়েছি। তবে আমাকে আগামীকাল খেতেই হবে প্যাস্টিলা। আমাদের সবার এখনো চোখে মুখে মানে ঘুম, আমি সারা রাত না ঘুমিয়ে সকাল থেকে জাগা, আর আমি তো প্লেনেও ঘুমাইনি, এরা তাও একটু ঘুমিয়েছিল। আর বাবার মেয়ে এখনো ঘুমোচ্ছে, আর মার ছেলে বেরিয়ে পড়েছে এই গোলক ধাঁধার ভেতরে, ঠিক আছে। জানি না আবার কখন রাস্তা হারিয়ে ফেলবো, কিন্তু ভীষণ মজা লাগছে, ভীষণ ভালো লাগছে। মিন্ট টিটা অপূর্ব, আমি চিনি ছাড়া নিয়েছি, তাতেই আমার ভীষণ ভালো লাগছে।
আপনারা কিন্তু অবশ্যই একবার এটা খেয়ে দেখবেন, দারুণ। 1 2 3 এই যে 3 নম্বরটা, এটা মিষ্টির একটা আইটেম। এটা হচ্ছে এখানকার ভীষণ ভীষণ জনপ্রিয়, মরক্কোতে আসলে নাকি খেতেই হয় প্যাস্টিনা। এটা আমার এখন পর্যন্ত অভিজ্ঞতা, খাবার দাবারের মধ্যে একটা মিষ্টির আধিক্য, মানে আপনি যাই খান তাজিনে সেরকম না, তবে কুসকুস খেলাম বা আখের রস খাচ্ছি, শরবত খাচ্ছি, চা খাচ্ছি, কফি খাচ্ছি, মানে চিনি দেওয়ার একটা ভীষণ মানে প্রবণতা, মানুষজন খুব মিষ্টি ভালোবাসে বোধহয়, এবং মানে নিঃসন্দেহে এখানকার মানুষজনও ভীষণ মিষ্টি। কত রকমের যে খাবার দাবার, এগুলো আমাদের দেশের সামোসাই, কোনোটাতে মাংস মেশানো, ওই যে পলেট চিকেন, মানে এটা মুরগি। জামাল ফানা স্কোয়ার আপনি ঘুরে মানে শেষ করতে পারবেন না। বেন ইউসুফ মাদ্রাসা। হ্যাঁ, আমরা এখন আমাদের খুব আপন পশ্চিমবঙ্গের বুকে না, যদিও মারাকেশের বুকে, আফ্রিকার বুকে এই টোটো বা টোটো জাতীয় কিছু করে ঘুরে বেড়াচ্ছি। রিভুর মুখের হাসিটা আমি দেখানোর জন্য ভিডিওটা করতে শুরু করেছিলাম, ও এখন আবার অন্য জগতে হারিয়ে গেছে। লোকজন মানে যেভাবে আমার দিকে তাকাচ্ছে না, কিন্তু আমার তো জানা ছিল না, তবে এটাও একটা অভিজ্ঞতা। আর এই যে একবার শুধু দেখুন চারিদিকে, মানে শুধু রং, আর মানে আপনার চোখে সবসময় কিছু না কিছুটা লাগবেই আর কি, এমনই সব জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে আছে, নাকে মশলার গন্ধ, মানে এটা সবকিছু মিলিয়ে একটা পঞ্চ ইন্দ্রিয়র পুরোপুরি অভিজ্ঞতা। উনি আবার লোকজন দেখলে পরে দাঁড়িয়ে পড়ছেন এবং ওনাদেরকে অনুরোধ করছেন আপনারা একটু সরুন, আমি যাবো। আবার কিছু লোকজন, বিশেষ করে আমাদের মতো পর্যটকরা, তারা তো ভয় পেয়ে যাচ্ছে যে এই কি ব্যাপার, মানে জুস ফ্রেশ, জুসের বাগানটা একবার দেখলেন? রিভু একটু হতভম্বই হয়ে গেছে। এখন একটা বড় রাস্তা পাওয়া গেছে। এতক্ষণ নিজেকে দোষী মনে হচ্ছিল, মানুষজন এত ব্যতিব্যস্ত হয়ে পড়ছিল। এই যে দা মাদ্রাসা বেন ইউসুফ, এইদিকে যেতে হবে। এখানে কিন্তু সমস্ত যে কারুকাজগুলো দাঁড়িয়ে অবশ্যই দেখবেন, বলছি না এত রকমের সংস্কৃতির মিশ্রণ, বারবার আরবি, ইউরোপিয়ান এবং কত রকমের ঔপনিবেশিক সময়কাল গেছে, তার একটা প্রভাব, সব মিলিয়ে মরক্কো মানে একটা দুর্দান্ত কালচারাল, যারা আপনারা এক্সপিরিয়েন্স করতে চান কালচারাল হেরিটেজ, মরক্কো অবশ্যই। দেখেছো, তোমাকে না পড়তে বসিয়ে দেয় আবার, তোমার যে পড়াশোনায় অ্যালার্জি সেটা তো জানে না। $50 লাগবে একজন অ্যাডাল্টের, প্রাপ্তবয়স্ক মানুষের। জানি না আমরা কতটা এই জায়গাটার মাহাত্ম্য বুঝতে পারবো। এর কিন্তু ঐতিহাসিক গুরুত্ব অশেষ। আপনারা একটু মন দিয়ে শুনুন। 1400 শতকে এটা নির্মিত হয়েছে, আর এই মাদ্রাসাটি একসময় উত্তর আফ্রিকার বৃহত্তম ইসলামিক স্কুল ছিল। এখন কিন্তু এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মাদ্রাসার দেওয়াল জুড়ে অভূতপূর্ব জ্যামিতিক মোজাইক, খোদাই করা সিডার কাঠ
এবং সূক্ষ্ম আরবি ক্যালিগ্রাফি, যা কেবল ধর্মীয় শিক্ষা নয়, শিল্পকেও তুলে ধরে মরক্কোর প্রায় প্রথম থেকে আজ অবধি জ্ঞান, বিশ্বাস এবং শিল্পের শিকড়। তাই তো জায়গাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। ইসলামী আইনশাস্ত্র এবং সাহিত্য শেখার একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এর পাশাপাশি এটি একটি মসজিদ এবং সমৃদ্ধ গ্রন্থাগার হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়েছে। আমরা জানি মুসলমানরা নামাজ পড়ার সময় মক্কার দিকে মুখ করে দাঁড়ান। সামনের দেওয়ালের এই ছোট খাপ বা খাঁজ, এই জায়গাটি মক্কার সেই দিকটাই কিন্তু নির্দেশ করে। আর এটাকে বলে ওয়াটার বেসিন বা অজুর ঘানি, যেখান থেকে নামাজ পড়ার আগে সবাই হাত পা ধুয়ে নেন। এক সময় এখানে 900-র বেশি ছাত্র পড়াশুনো করতেন। আর আমি নিয়ে যাব আপনাদেরকে ওপরের কক্ষগুলোতে ছাত্ররা থাকতো। শিক্ষার্থীরা এখানে একাধিক বছর পরিবারকে ছাড়াই থাকতেন, অনেকটা আমাদের ছাত্রাবাসের মতো। পড়াশোনার জায়গাগুলো তোর মাথা থেকে না, তবে এখানে আর পড়াশোনা এখন হয় না, কিন্তু বুঝতেই পারছেন পাঠশালা চালু না থাকলে পরেও ইতিহাসের পাঠশালা তো হয়েই আছে, কত কিছু জানার আছে এখানে। রঙিন টাইল দিয়ে তৈরি এই দেওয়ালে ফুটে ওঠা জ্যামিতিক নকশা, একেই বলা হয় জেলিজ। এই যে উপরে স্টুডেন্টদের থাকার ঘর, প্রজেকশন রুম, এক্সিবিশন স্পেস। অতীতের এই শিক্ষালয় এখন পরিবর্তিত হয়েছে একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে। এই মাদ্রাসার নিখুঁত কারুকার্যের ভারসাম্য দেখতে সারা পৃথিবী থেকে আসেন বহু পর্যটক। শিক্ষার্থীদের ঘরগুলি আড়ম্বরহীন, যাতে তারা অন্য কোনো দিকে মনোযোগ না দেয়, পড়াশুনোতে বা ধ্যানেই মনোনিবেশ করে। এছাড়াও যখন ঢুকলাম, সেই উঠোন আর ফোয়ারা আর প্রার্থনা হল অবশ্যই বিশেষ দেখার জায়গা এই মাদ্রাসায়। এই মাদ্রাসা যেন ইসলামিক স্থাপত্য শৈলীর যে সৌন্দর্য, তার এক নিঃশব্দ গর্ব হয়ে দাঁড়িয়ে আছে মারাকেশের বুকে। এই যে আরেকটা লেখা, শৌক সারা জৈন। কত যে এই শৌক বা বাজার রয়েছে এই জামা আল ফানা চত্বরের চারিদিকে, তার সঠিক সংখ্যা বোধহয় কেউই জানে না, বোঝা যাচ্ছে না। তবে এখন রাত 8টা বাজে, কৌস্তব আর ধানিও প্রায় তৈরি। আমরা পা চালাচ্ছি জামা আল ফানা চত্বরের দিকে, কারণ আগে যাব আমাদের রিয়াদে, তারপরে খেতে বেরোবো। ইউনেস্কোর ভাষায় জামা আল ফানা এমন একটা বিশেষ জায়গা বা সংস্কৃতি যা মানুষের মুখে মুখে ছড়িয়ে এসেছে। একে লেখা বা ধরা যায় না, শুধুই অনুভব করা যায়। জামা আল ফানায় দারুণ অ্যাটমসফিয়ার। আর এই যে কন্যার হাতে চলে এসছে এখানকার একটা চিহ্ন। অসাধারণ একটা এনভায়রনমেন্ট এই মুহূর্তে। তুফানের গতিতে কার আগে শেষ হয় আমি একদম নিশ্চিত রিভুরি হবে। চিন্তা করো, ফিনিশ। হ্যাঁ রিভু ফিনিশ, ব্যাস এবার ওয়েট করো। এই সোভেনিয়ার গুলো 10 দিরহাম করে। 10 দিরহামের নিচে তো মানে কোনো কিছু সম্ভবই না। রাত প্রায় 10টা বাজে, এনভায়রনমেন্ট দেখ একবার। জামা আল ফানা চত্বরের পাশে একটা রেস্তোরাঁতে ঢুকলাম রাত্রেবেলায় খাবার খেতে, আর ভাত পেয়েছিলাম, সঙ্গে অবশ্যই চিকেন তাজিন আর মাটনও নিয়েছিলাম। দুটোই অসাধারণ ছিল, মানে উপকরণটা। তবে কাঁচা লঙ্কা আর রসুনের অভাবে বাঙালির সাতকরকের যেন উপসী চলছে। সবাইকে সুপ্রভাত।
ভোর হয়ে গেছে মারাকেশে। তবে দিনটা শুরু করব পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। বলছে মুসলিম ছাড়া কেউ ঢুকতে পারবে না, কিন্তু গতকাল কিন্তু বলেছিল কয়েকটা জায়গা কিন্তু আমরা যেতে পারবো, দেখা যাক। আন্দালুসীয় ও মরিশ স্থাপত্যের মেলবন্ধনে গড়া এই নগরী সংস্কৃতি, কল্পনা ও নস্টালজিয়ার এক জাদুঘর। বাঙালি কি খেতে পেয়ে হাতা গুটিয়ে বসে পড়ল আর কি মনে করে এখানকার মানুষেরা ভারতীয়দের সম্পর্কে।